প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটি নিয়ে আমরা আলোচনা করব, এবং এটি এক্সক্লুসিভলি শুধু তোমাদের জন্যই, তোমরা যারা শিক্ষার্থী শুধু তাদের জন্য। এবং আজকে আমাদের টপিকের নাম হচ্ছে পরীক্ষায় ভালো করার উপায়, অর্থাৎ কিভাবে আমরা আমাদের পরীক্ষাগুলোতে ভালো করতে পারি এবং তার জন্য আমাদেরকে কি প্রস্তুতি নিতে হবে, কোন টেকনিকে নিতে হবে, সেই টেকনিকগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব। তো পরীক্ষার নাম শুনলে কম বেশি সবারই হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়। আমাদেরও যদি কোনো পরীক্ষার কথা এখন বলা হয় তাহলে আমাদেরই কিন্তু একটু ভয় করে। পরীক্ষা না থাকলে ছাত্র জীবন কতই না সুন্দর হতো, এটা আমরাও একসময় ভাবতাম, আমরাও মনে করেছি। তাই বলে পরীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিলে তো আর হবে না। নিজেকে প্রমাণ করার সুযোগ কিন্তু এখানেই, অর্থাৎ পরীক্ষাকে ফেস করে পরীক্ষায় ভালো ফলাফল করার মাধ্যমেই কিন্তু নিজেকে প্রমাণ করা যায়। পরীক্ষায় নিজের সেরাটা দিলেই অর্জন করা যায় কাঙ্ক্ষিত সাফল্য। এজন্য পরীক্ষার প্রস্তুতিও হওয়া চাই সেরা। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় সবাই কিছু না কিছু কৌশল অবলম্বন করে, কয়েকটি টিপস মেনে চললে আপনার প্রস্তুতিটি আরো সহজ ও পরিপূর্ণ হয়ে উঠবে। এই জন্য এখানে বেশ কিছু টেকনিক আলোচনা করা হয়েছে, আমি দেখেছি। তো এর মধ্যে 16টা টেকনিক আমি এখানে উল্লেখ করেছি। আমরা সেই টেকনিকগুলো সংক্ষেপে একটু জানার চেষ্টা করছি। সো 1 নম্বর কৌশলের কথা বলা হয়েছে যে পড়াগুলোকে সুবিন্যস্ত করে সাজিয়ে পড়া শুরু করা। এলোমেলো ভাবে না পড়ে সিকোয়েন্সিয়ালি লেখাপড়াটা শুরু করা। তো পড়া শুরু করতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে, মানে আমি পারবো, আমি শিখবো, আমাকে শিখতে হবে। এই ইতিবাচক মনোভাব নিয়ে লেখাপড়াটা শুরু করতে হবে। শুরুতেই মন থেকে পরীক্ষা ভীতি ঝেড়ে ফেলতে হবে। পড়াগুলোকে নিজের মতো করে সাজাতে হবে। পরীক্ষার রুটিন অনুযায়ী কোন দিন কি পড়বো তা আগে থেকে ঠিক করে নিতে হবে। এতে পড়তে সুবিধা হয়, পড়া মনেও থাকে বেশি। অর্থাৎ রুটিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে কি করতে হবে, আমাদের পড়াগুলো সাজিয়ে প্রস্তুতি নিতে হবে। আমাদের 2 নম্বর কথা বলা হয়েছে পড়ে না দেখে লেখার অভ্যাস করা। অর্থাৎ তুমি যখন একটা টপিক পড়বে, সেই টপিক পড়ার পরে তুমি কতটুকু বুঝলে, কতটুকু তোমার মনে আছে, সেইটা তোমাকে লিখে যাচাই করতে হবে। এটা হচ্ছে ভালো একটা কৌশল। আমরা যা পড়ি তা কখনোই পুরোপুরি মনে থাকে না। পরীক্ষার খাতায় হুবহু নির্ভুল লেখা তাই অনেক সময়ই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে নির্ভুল লেখা। পরীক্ষায় নির্ভুল লেখার জন্য পড়ার পরে না দেখে লেখার অভ্যাস করলে ভালো ফল পাওয়া যায়। কোনো কিছু পড়ার পর তা না দেখে লিখলে ভুলগুলো সহজেই ধরা যায় এবং পরবর্তীতে সেই ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সো লেখার অভ্যাস তাহলে করতে হবে সবাইকে। ভুল থেকে শেখা। ভুল করে শেখা জিনিস অনেক দিন মনে থাকে। তাই কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কি বুঝতে পারছি না, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। এগুলো সমাধান করলেই পরীক্ষায় ভালো করার হার অনেক গুণ বেড়ে যায়। এবং এটাও কিন্তু তোমরা যদি, যেমন অঙ্কের কথাই বলি, অঙ্ক বইতে দেখা এবং পরবর্তীতে তুমি যদি সেটা প্র্যাকটিস করতে গেলেই তুমি শুধুমাত্র তোমার গ্যাপ আছে কোথায়, তোমার সমস্যা আছে কোথায়, কোথায় ভুল হচ্ছে, এই বিষয়গুলো তুমি বুঝতে পারবে। পরবর্তীতে তুমি বই দেখে মিলিয়ে নিলে যে আমার অ্যান্সারটি ঠিক আছে কিনা, অথবা তোমার টিচারদের কাছে জিজ্ঞেস করলে যে আমার অ্যান্সারটি ঠিক আছে কিনা। হ্যাঁ, এভাবে তুমি কিন্তু সমাধান করে নিতে পারো। সো ভুল হবে, ভুল থেকে কিন্তু পরবর্তীতে আমাদের শুদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বর টেকনিক, সেটি হচ্ছে গ্রুপ স্টাডি করা। এবং এটা ইউনিভার্সিটি লেভেলে সবচেয়ে কার্যকরী একটা কৌশল হচ্ছে যে গ্রুপ স্টাডি করা। তো ভালো ফলাফল করার জন্য গ্রুপ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিষয় একসাথে গ্রুপ করে পড়লে সেই বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। এতে করে পড়াগুলো আয়ত্ত করা যেমন সহজ হয়, তেমনি আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলো সম্পর্কে বিশদ ধারণা লাভ করা যায়। গ্রুপ স্টাডি করার ফলে শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। সো আমি কিন্তু স্টুডেন্ট লাইফে, বিশেষ করে ইউনিভার্সিটি লাইফে
প্রচুর গ্রুপ স্টাডি করতাম, এবং সেই গ্রুপ স্টাডি আমার যে গ্রুপটা থাকতো, দেখা যেত যে আমিই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেই গ্রুপটা লিড দিতাম, এবং সবাইকে আমি নিজ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম। ফলে তোমার ভুলগুলো কোথায় হচ্ছে সেগুলো কিন্তু বোঝা যায় এবং পরবর্তীতে সেগুলো শুধরে নেওয়া যায়। 5 নম্বর বলেছে যে ক্লাস লেকচার ফলো করা। ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে। আমাদের ছেলেমেয়েদের একটা বদ অভ্যাস, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়, যে ক্লাসে তারা উপস্থিত হতে চায় না। আর ক্লাসে উপস্থিত না হওয়ার কারণে তারা শিক্ষকদের লেকচার তারা শুনতে পায় না, বন্ধু বান্ধবদের কাছ থেকে তারা কোনো সহযোগিতা নিতে পারে না, ফলে তারা কিন্তু প্রত্যাশিত ফলাফল করতে পারে না। তো কেননা পরীক্ষায় কি আসবে বা কি আসতে পারে তা নিয়ে শিক্ষকরা ক্লাসে কিছু না কিছু ধারণা দিয়ে থাকেন, এবং কোনটা ইম্পর্টেন্ট, কিভাবে অ্যান্সার করতে হবে, এই বিষয়গুলো কিন্তু শিক্ষকরা মাঝে মাঝে সময় পেলে লেখাপড়ার পাশাপাশি এগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়া কঠিন বিষয়গুলো ক্লাসে শিক্ষকের কাছ থেকে বুঝে নিলে তা অনেকদিন পর্যন্ত মনে থাকে। তাই নিয়মিত ক্লাস লেকচার ফলো করলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ হয়। এরপরে বলেছে নোট তৈরি করা। ভালো ছাত্রদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র এই নোটবুক বা গাইড বই বা বইয়ের উপর নির্ভর করে না। তারা কিন্তু কয়েকটা বই বা কয়েকটা নোট মিলিয়ে সুন্দর আরেকটি কিন্তু নোট তৈরি করে, যার কারণে বাজারের নোটের চেয়ে তার নোটটা বেশি সহজ হয়, প্রাণবন্ত হয়, এবং কিন্তু বেশি কার্যকর হয়। তোমরা এগুলো প্র্যাকটিস করবে। মেমোরি টেকনিক ব্যবহার করা, এটা 7 নম্বর। মেমোরি টেকনিক এটা আমাদের জানতে হবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে বিষয়গুলো আমাদের মনে থাকে না, ভুলে যায়, কঠিন বিষয়গুলো, সেগুলোর জন্য মেমোরি টেকনিক ব্যবহার করা খুবই জরুরি। কিছু কিছু বিষয় থাকে যা মুখস্থ করতেই হয়, সেক্ষেত্রে মেমোরি টেকনিক ব্যবহার করা যেতে পারে। ছড়া দিয়ে অথবা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে পড়া মনে রাখা যায়। যেমন আমি তোমাদের এখানে একটা উদাহরণ দিচ্ছি, যে স্ক্যান্ডিনেভিয়ান, এটা হচ্ছে সাধারণ জ্ঞানের একটা কোশ্চেন। সো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর নাম মনে রাখার জন্য একটা শর্ট টেকনিক হলো ফিডে আসন। ফিডে আসন, এই যে এখানে এই ফিডে আসন, এর মধ্যেই কিন্তু আমার স্ক্যান্ডিনেভিয়ানের 5টি দেশ আছে। যেমন আমরা যদি ভাঙি এই ফিডে আসনকে, ফিতে হচ্ছে ফিনল্যান্ড, ডেতে হচ্ছে ডেনমার্ক, আতে হচ্ছে আইসল্যান্ড, সুতে হচ্ছে সুইডেন, আর এন দন্তন্নতে নতে হচ্ছে নরওয়ে। তো ফিডে আসনের মাধ্যমে কিন্তু আমি কিন্তু এইগুলোকে কিন্তু আলাদা করে আমার মুখস্থ করা লাগছে না। আমি ফিডে আসন থেকে খুব সহজেই কিন্তু এই দেশগুলো বের করতে পারছি। সো এক্ষেত্রে ছবি এবং ছকও অনেক কার্যকরী। ম্যাপ, বিশেষ করে ম্যাপ, ভূগোলের ক্ষেত্রে ম্যাপ খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর পয়েন্ট বলছে খাতায় সুন্দরভাবে উপস্থাপন করা। পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখা এবং গোছানো উপস্থাপন শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে, যা অধিক নম্বর পেতে সহায়ক। সো আমার হাতের লেখা কিন্তু খুব একটা ভালো না, তারপরে কিন্তু আমি এসএসসি ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস পেয়েছি, ইউনিভার্সিটিতে আমি ভালো রেজাল্ট করেছি, আমি বিসিএস এ উত্তীর্ণ হয়েছি, আমি ক্লাস এইটে আমি ট্যালেন্ট পুল স্কলারশিপ পেয়েছি, আমি ক্লাসে ফার্স্ট ব্যাচ ছিলাম। আমার হাতের লেখা কিন্তু খুব একটা সুন্দর না, কিন্তু আমার গোছানো, অর্থাৎ পরীক্ষার খাতায় কিন্তু বোঝা যায় এবং আমার কিন্তু নোটটা ভালো হয়, উপস্থাপনা একটু ভালো হয়, এবং স্টাইলটা হচ্ছে আমার সুন্দর হয়, যে ভূমিকা, তারপরে হচ্ছে পয়েন্ট, তারপরে আবার হচ্ছে উপসংহার, এই আকারে থাকে, গোছানো থাকে। প্রস্তুতি অনেক ভালো হবার পরও যদি তা খাতায় ঠিকমতো উপস্থাপন করা না যায়, তাহলে সেই প্রস্তুতির কোনো মানে নেই। পরীক্ষার হলে ভালো করতে হলে অবশ্যই তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, আর সেই টাইম ম্যানেজমেন্ট করেই তোমাকে সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে হবে। 9 নম্বর, এটা হচ্ছে পড়ার মাঝে বিরতি নেওয়া। এটা আমরা গত লেকচারেও আমরা দেখেছি যে আমরা একটানা পড়বো না, আমরা 25 মিনিট বা 20-25 মিনিট পড়বো, এবং তখন কিন্তু আমরা কোনো মোবাইল ফোন ব্যবহার করব না, অন্য কোনো দিকে আমাদের ব্রেনটাকে ডাইভার্ট করবো না, অন্য কোনো কাজে আমরা মনোনিবেশ করব না। আমাদের সম্পূর্ণ ধ্যান জ্ঞান থাকবে শুধু লেখাপড়ার প্রতি। 20-25 মিনিট এভাবে মনোযোগ দিয়ে পড়ে তুমি 5 মিনিট আর একটু ব্রেক নাও, একটু ঘোরো, কিংবা একটু রিল্যাক্স করো, একটু হাঁটো, 5 মিনিট পরে এসে আবার তুমি 20-25 মিনিট পড়ো। এভাবে প্রতি 20-25 মিনিট পড়ার পর তুমি 5 মিনিট করে বিরতি নেবে।
এতে করে তোমার পড়াটা ভালো মুখস্থ হবে। রুটিন বানিয়ে পড়া, রুটিন বানিয়ে পড়তে হবে যে আমি কখন কোন বিষয়টা পড়বো, কোন দিন কোন বিষয়টা পড়বো, যাতে আমার সব সাবজেক্টগুলোতে কি থাকে, সুন্দর একটা প্রস্তুতি থাকে। কোনো সাবজেক্টে ভালো করলাম, কোনো সাবজেক্টে খারাপ করলাম, তাহলে কিন্তু সেটা তোমার টোটাল রেজাল্টের উপরে প্রভাব ফেলবে। এরপর 11 নম্বর পয়েন্ট বলছে অতিরিক্ত রাত জাগা পরিহার করা। পরীক্ষার সময় অনেকেরই রাত জেগে পড়ার অভ্যাস রয়েছে, কিন্তু এটা একদমই করা উচিত নয়। মস্তিষ্কের স্মৃতি তৈরির কাজটি ঘুমের মধ্যে হয়, অর্থাৎ তোমাকে পর্যাপ্ত কিন্তু ঘুমাতে হবে যদি তুমি কোনো কিছু মুখস্থ করতে চাও। পরীক্ষার আগের রাতের ঘুম তাই অত্যন্ত জরুরি। লরেন্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত রাত জাগা মস্তিষ্কের ক্ষতি সাধন করে। নর্থ টেক্সাসের আরেকটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত রাত জাগা চোখের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই পরীক্ষার সময় রাত জাগা পরিহার করুন। তার চাইতে রাতে আগে ঘুমিয়ে সকালে উঠে পড়ার অভ্যাস করতে পারেন। এটা একটা ভালো টেকনিক। কঠিন পড়াগুলো ঘুমানোর আগে পড়ার চেষ্টা করা, এটাও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের যে জটিল এবং দুর্বোধ্য যে ক্যালকুলেশন বা মুখস্থ আছে, সেগুলো কিন্তু আমাদের ঘুমানোর আগে পড়ার চেষ্টা করতে হবে। এতে করে ওইটা নিয়েই, ব্রেনের মধ্যে নিয়েই তুমি কি ঘুমাতে যাবে, ফলে ওটা মাথার মধ্যে থেকে যাবে। পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে না রাখা, সারা বছর না পড়ে, সারা মাস না পড়ে পরীক্ষার আগের রাতের জন্য পড়া জমিয়ে রাখলে পরে সেটা ব্রেনের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে, ফলে কোনো কিছুই তোমার ঠিকমতো মনে থাকবে না। এটা কিন্তু আমাদের পরিহার করতে হবে। প্রতিদিনই অল্প অল্প করে কিছু আমাদের পড়তে হবে। তো পরীক্ষার আগের রাতে সকল পড়া একসাথে পড়তে গেলে মানসিক চাপ বাড়বে, যা পরীক্ষা বিরূপ প্রভাব ফেলতে পারে। 14 নম্বরে বলেছে যে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা। তো আমাদের যে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবারের জন্য যে সবসময় রিচ ফুড খেতে হবে বা দামি খাবার খেতে হবে, বিষয়টা কিন্তু না। আমরা একটু সচেতন হলে, আমাদের বাবা মা একটু সচেতন হলে, আমরা নিজেরাও একটু সচেতন হলে আমরা কিন্তু কম টাকা খরচ করে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারি। এটা কিন্তু তোমরা চেষ্টা করবে। এবং এটা চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে পরীক্ষার সময় চর্বিহীন আয়যুক্ত খাবার গ্রহণ করা উচিত, কারণ এসব খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। নিজেকে যাচাই করা, পরীক্ষার পূর্বে নিজেই নিজের ছোটখাটো টেস্ট নিয়ে নিন। এজন্য কিন্তু অনেক মডেল টেস্ট আছে, সেখানে আমরা টেস্ট দিতে পারি। বা তোমরা যে গ্রুপ করছো সেই গ্রুপে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা পরীক্ষা দিতে পারো, একটা প্রশ্ন করে। একদিন একজন একটা প্রশ্ন করে নিয়ে আসলো, বা একটা মডেল টেস্ট একসাথে তোমরা দিলে, এতে করে কিন্তু নিজেকে যাচাই করা যায় যে তোমার কেমন প্রস্তুতি হয়েছে। বা যে ভালো পারে তাকে পরবর্তীতে দেখালে যে এটা হয়েছে কিনা। তো এইভাবে কিন্তু আত্মবিশ্বাস গড়ে ওঠে। এই আত্মবিশ্বাস পড়া মনে রাখতেও পরীক্ষায় ভালো করতে সাহায্য করে। এই জন্য কথা আছে যে গাইতে গাইতে গায়ন হয়ে যায়, অর্থাৎ গানের চর্চার মাধ্যমে গাইতে গাইতে একসময় কিন্তু সে একজন গায়ন মানে ভালো শিল্পী হয়ে যায়। 16 নম্বর, যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি, যে নিজের উপর আস্থা রাখা। অর্থাৎ আমি পারবো, আমি ভালো রেজাল্ট করতে পারবো, আমার ভালো প্রস্তুতি আছে, আমার কোনো টেনশন নাই, আমি ইনশাল্লাহ এই পরীক্ষায় ভালো করব। সো এই ধরনের একটা আস্থা রাখতে হবে। যদি নিজের উপর এই ধরনের একটা কনফিডেন্স তুমি বিল্ড আপ করতে পারো, তাহলে তখন তুমি কি তোমার কঠিন প্রশ্নটাও অনেক সময় কনফিডেন্সের কারণে আমাকে পারতে হবে, আমি পারবো, এ ধরনের পজিটিভ চিন্তা ভাবনা থাকলে অনেক সময় কঠিন জিনিসও মাথার মধ্যে কাজ করে। তো নেগেটিভ যে বিষয়গুলো, যেমন হচ্ছে না, হবে না, এ সমস্ত ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নিজের উপর আস্থা রেখে সামনে এগিয়ে যেতে হবে, বারবার অনুশীলন করতে হবে। পরীক্ষার উত্তরপত্র আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষায় সফল হওয়ার উপায় হিসেবে এটি ছিল আমাদের সর্বশেষ বার্তা। সো এখানে আমরা যে 16টা পয়েন্ট পড়লাম, সেই 16টা পয়েন্ট তোমরা শিক্ষার্থীরা অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবা। যদি তোমরা এগুলো মেনে চলো এবং এই অনুযায়ী যদি সুন্দরভাবে প্রস্তুতি নাও, তাহলে আমার বিশ্বাস, আমি আশা করি যে তোমরা অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, এবং এসএলএম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের সাথেই তোমরা থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।